দেখতেছেন তুষ, আগুন নাই, ভিতরে কিন্তু আগুন। আমি সাদামাটা যেটা দেখি আর কি, আপনি সিম্পলি বলেন, যেমন ধরেন ভাই বললেন সরকার 3 মাস হয় নাই এখনো, তাতে সরকারের সম্পর্কে জাজমেন্ট দেওয়া যায় না। তারপরে আমরা যে আলোচনাগুলো করতেছি প্রতিশ্রুতি রাখবে, মাত্র 3 মাস হইতেছে, এটা প্রতিশ্রুতি ভঙ্গ না বলে বলতে পারেন রাজনৈতিক কৌশল। হ্যাঁ, তো ভাইয়ের তো খেয়াল আছে, ইউনূস সাহেব টেক ওভার করার পর 3 মাস হয়েছে এই সরকারের, মনে করেন কোনো আন্দোলন নাই। আর ইউনূস সাহেব 3 দিনের পর থেকেই আন্দোলন ফেস করছে। এই ভাইরা কিন্তু কেউ এই কথাটা বলে নাই যে একটা সরকার পালায়ে গেছে, পুলিশ পালায়ে গেছে, বিচারপতি পালায়ে গেছে, বাইতুল মালের খতিব পালায়ে গেছে, ব্যাংকের গভর্নর পালায়ে গেছে। একটা বার কারো মুখ থেকে বের হয় নাই যে না এই সরকারকে আমরা একটু স্বস্তি দেই। প্রতিদিন আন্দোলন, আন্দোলনের পর আন্দোলন। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আন্দোলনের রাজনৈতিক দলের ছত্রছায়া হয়েছে। কারা করছে, কোন দল করছে সেটা আমি জানি না, রাজনৈতিক দলের ছত্রছায়া হয়েছে। আমি আবারও বলছি, কারণ কোনো ব্যক্তি যিনি রাজনীতির সাথে সম্পৃক্ত না তাদের দ্বারা আন্দোলন হয় না, ইন্ডিভিজুয়াল আন্দোলন করে না। তাহলে ওই যে আন্দোলনগুলো হয়েছিল তারা কারা, কে করাইছিল সেই আন্দোলন? আর আজকে আপনারা বলতেছেন আপনি তো নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, 2/3 মেজরিটি আসছেন, ফ্রম ডে ওয়ান আপনার কর্মকাণ্ড শুরু হবে। আপনার আবার টাইম কিসের? আপনি গণতান্ত্রিক সরকার, গণতন্ত্রে বিশ্বাসী, আপনি আইসা সামরিক সরকারের মতো প্রশাসক বসাই দিছেন। কারণটা কি? আপনি ভীতু, আপনি মাঠে আপনি ভোট পাচ্ছেন না, এই ধরনের আমার কাছে মনে হয়। সেজন্য কি আপনি মাঠ অকুপাই করলেন? তাহলে প্রশাসক আপনি দেন, ট্রেডিশনালি আমরা দেখছি প্রশাসক দেয় আমলাদের। এই আমলাও তখন আপনাদের অধীনস্থ, কারণ সবসময় আমলা প্রশাসনের অধীনস্থ থাকে। সেক্ষেত্রে আপনার রাজনৈতিক দলের প্রশাসকই দিতে হইল। আপনি যদি কি হিসাবে দিবেন, আসনের ভিত্তিতে দিলেও তো বিরোধী দল পায় না, আসন ভিত্তিতেই দেন, ভোটের অনুপাতে না দিলেন, আসন ভিত্তিতে দিলেন। 16 আনা আপনার লোক প্রশাসক নিয়োগ করে দিলেন, বিকজ 2/3 মেজরিটি। এই 2/3 মেজরিটি কিন্তু সবসময় সব সরকারের ছিল। প্রতিটা সরকার, বাংলাদেশে 3টা সরকার পরীক্ষিত, যারা 3টাই স্বৈরাচার। কেন? এটা কিন্তু আমি আর সেলিম ভাই বলি নাই, কে বলছে? এরশাদ সাহেব যখন 9 বছর ক্ষমতায় থাকে, তাকে যখন সরিয়ে দেওয়ার জন্য একটা আন্দোলন হইল 3 দলের, এই জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ, তখন কি বলছিল? এরশাদ স্বৈরাচার, এরশাদ ফ্যাসিস্ট। ওই ভাই আন্দোলন করছে, জিজ্ঞেস করেন। তাহলে এরশাদের স্বৈরাচার কি বলছে? এই দেশের লোক, রাজনীতিবিদরা। তারপর এরশাদ চলে গেল, বেগম জিয়া ক্ষমতায় আসলেন। তা সেও এক সময় যখন কেয়ারটেকারের দাবিতে ওই যে ফেব্রুয়ারির নির্বাচন সব কিছু মিলে, তাকেও আমরা ফ্যাসিস্টই বানাইলাম। গেল দ্বিতীয় ফ্যাসিস্ট বা দ্বিতীয় স্বৈরাচার। তারপরে আসেন শেখ হাসিনা, যখন 2008-এর পরে ক্ষমতা নিল, একটা সময় 10 বছর তারা আন্দোলন করছে, তারপরে ছাত্র জনতার সবাই মিলে তারা সরাইছে স্বৈরাচার হিসাবে। তার মানে আলটিমেটলি যে 3টা দল ক্ষমতায় ছিল, তারা সবসময়ই স্বৈরাচার ছিল এবং প্রত্যেকেই 2/3 মেজরিটির মালিক ছিল। 2/3 মেজরিটি আপনাকে স্বৈরাচার বানাবেই, এই কারণে আমি বলছি। এবং যখন বিরোধী দলে ছিল, গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দিছে, ক্ষমতা আসার পর গণতন্ত্রকে ভুলে গেছে। অফকোর্স, আর গণতন্ত্রে ভুলে গেছেন বলেই তো আপনি স্বৈর শাসকের মতো আপনি প্রশাসক নিয়োগ করলেন। এগুলো তো কোনো নির্বাচিত সরকারের কাজ না। আপনি নির্বাচন দিতে থাকেন না পরপর, সমস্যাটা কোথায়? দেন নাই তো আপনি। এইবার আসেন আরেকটা কথা ভাই বললেন, প্রতিশ্রুতি, এই যে অফিসিয়াল টাইম মেনটেন হইতেছে, ট্রাফিক জ্যাম, ম্যানেজারিয়াল জব। আমি আবারও বলছি, দিস ইজ ম্যানেজারিয়াল জব। এটা রাজনৈতিক দর্শন নয়, পলিসি ম্যাটার নয়। পলিসি ম্যাটার যেগুলো আমি আগে বলছি, আপনার অর্থনৈতিক পলিসি, আপনার ফিনান্সিয়াল পলিসি, আপনার কি বলে এই যে কর্মসংস্থানের পলিসি, এইগুলো হলো পলিসি। এইবার আসেন রাষ্ট্রদর্শন। এইবার আসেন আপনি সুশাসনের কথা বলছেন। যেখানে রাজনীতিবিদ যখন ক্ষমতায় যায়, তারা হলো পলিসি মেকার, আর প্রশাসনের কাজ হলো সেটা বাস্তবায়ন করা। প্রশাসন সেটা বাস্তবায়ন করবে। আপনি যান প্রত্যেকটা মন্ত্রণালয়ে, আমি তো মন্ত্রী হই নাই, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, সব মন্ত্রীকে সবচেয়ে বেশি অ্যাডভাইস করে আমলারা, এবং ফাইনালি গাইডেড বাই আমলা হয়ে যায়। তারা, এটা তো আগেও আমরা দেখেছি, সেই একই প্রথা এখন রয়েছে। সেই একই ধারায় যাব কেন যাইতে হয়? যে সিদ্ধান্তগুলা গ্রহণ করে, পলিসি ম্যাটার হিসেবে যেগুলাকে নেয়, সেগুলা কোনো গ্রহণযোগ্য পলিসি নয়, তাই তারা ওই প্রিভিলেজটা পায়। আপনি দেখেন তো, এরশাদ সরকারের পতন হওয়ার পর রাজনীতিবিদরা ডাস্টবিনে চলে গেছে, আমলারা বহাল তবিয়তে আছে। বেগম খালেদা জিয়া যখন চলে গেলেন, 1/11 আসলো, আমলারা বহাল তবিয়তে আছে। শেখ হাসিনা চলে গেল, আমলারা বহাল তবিয়তে আছে।
এবং আমলাদেরকে সেভ করার জন্য আমরা কাজ করেছি। আমরা 200 আন্দোলন করেছি ইউনূস সরকারের বিরুদ্ধে, একটা রায় দিয়ে চলে গেছে। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আই এম টেলিং অ্যাবাউট দ্য সিনারিও। আবার সংবিধান দেখেন, আপনি সংবিধানের দোহাই দিতেছেন। ভাই বলল নির্বাচনটাই তো সংবিধান মোতাবেক হয় নাই, সংবিধান মোতাবেক নির্বাচন বারবার রিপিট করছি। 8 মাস আগে যেটা বলছি আমি, সেটা এখনো চলমান। সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন। আপনি দিচ্ছেন ফেব্রুয়ারি, 18 মাস পরে এসে ফেব্রুয়ারি 26-এ। সংবিধানে কোথাও লেখা দেখে যদি দেখাইতে পারেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় সংবিধানের হিসাব মোতাবেক, আমি ভাই টক শোতে আর কোনোদিন আসবো না। তাহলে আপনি করলেন কি? আপনি তো সংবিধানের বাইরে থেকে সংবিধানের দোহাই দিচ্ছেন। আপনি নিজে আইন মানতেছেন না। সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু। আমি বঙ্গবন্ধু না, জি আমার সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে বইতে লেখা আছে। সেখানে চুপ্পু সাহেব গিয়ে পড়লেন পার্লামেন্টের অধিবেশনে ভাষণ দেওয়ার সময়, ঘোষক বলেন জিয়াউর রহমান সাহেবকে। পরে দেখলাম ওনাদের মতো দায়িত্বশীল অনেক সাংসদ বলছেন এটাই তো আমাদের সাকসেস, তাকে দিয়ে বলাইতে পারছি। আরে তো পুলিশের রিমান্ডে নিয়েও বাপ ডাকায়, বল আমি তোর বাপ, তাই বলবে। তার মানে কি উনি রিমান্ডে আছেন? অথচ উনি যদি রিমান্ডে এই সরকারের সময় থাকেন, কেন বলা হয় ইউনূস সাহেবের সময় উনি চিকিৎসার জন্য যাইতে পারেন নাই সিঙ্গাপুর? উনি বাইপাস সার্জারি করলেন সিঙ্গাপুর, এখন চিকিৎসা চেক আপ করতে গেলেন লন্ডন। একটার সাথে আরেকটা মেলে। সেই জন্য আমি বলছি, আমরা যদি সংস্কার করতে না পারি, আলটিমেটলি এই যে সংস্কার কথা যেটা আসলো, সংস্কার আপনি যখনই করতে চাইবেন তখনই আপনাকে সেই ওত নেওয়ার কথা ছিল সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আপনি সংশোধন করবেন, আল্লাহর দোহাই কেউ সময় নষ্ট করেন না। পার্লামেন্ট খুব এক্সপেন্সিভ, আমাদের পার্লামেন্ট লক্ষ লক্ষ টাকা খরচ হয় প্রতি মিনিটে। আপনারা যা খুশি তাই পাশ করে ফেলেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমি শেষ করে দিচ্ছি, সংস্কার যদি ফাইনালি না করতে পারেন, দেশ কিন্তু 5 আগস্টের উপরে বসে আছে এবং 5 আগস্টের দিকে আপনি ফেরত যাচ্ছেন। ওই সময় যেখানে ছিলেন সেইখানেই থাকতেছেন, দেখতেছেন তুষ, আগুন নাই, ভিতরে কিন্তু আগুন। ইউনূস সাহেব এসে আগুনের উপরে দাঁড়াইছিল, আর আপনারা নির্বাচনের নামে মনে করছেন একটা লেয়ার পড়ছে, বাট ইনফ্যাক্ট আপনি আগুনের উপরে দাঁড়িয়ে আছেন। তুষ সরে গেলেই কিন্তু আপনি বেকায়দায় পড়ে যেতে পারেন। জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করা সঠিক নয়। একটা সরকার, নির্বাচিত সরকার দেশে আছে, আমাদেরকে কিন্তু ফিল করতে হবে একটা নির্বাচিত সরকার আছে। আমি এই যে অধিবেশনটা শেষ হইল, এর ফলাফল আমি বাস্তবে রিফ্লেক্ট করার মতো আমি কিছু পাচ্ছি না। সুতরাং আমার কাছে মনে হয় কি জানেন, যে সেলিম ভাই আরেকটি বলি ভাই, সেটি হচ্ছে সেলিম ভাই যেটি বললেন যে এটা প্যাকেজ ডিল ছিল, মানে যে সরকার ছিল তারও চলে যাওয়ার একটা পথ তৈরি হলো এই গণভোটের মধ্যে, তেমনটি বলছিলেন তিনি। সেটা তো বললামই যে সেটা তো তারা কৌশল দিচ্ছে, তারা এখন বলতেছে। আপনি তো ওগুলো সব মেনে আসছেন। আপনি গণভোটকে ডিনাই করা মানে হচ্ছেই আপনি 70% ভোটারকে সাথে প্রতারণা করা বা তাদের সাথে বিট্রে করা। একটা দেখেন, সব কিছু একটা কস্ট থাকে। এই কস্টটাকে যখন গুরুত্ব দেয়, না হলে এমন আমেরিকান সোলজার যুদ্ধে যাইতে চায় নাই। কারণ কি? তারা কস্টটা খুঁজছে, যে কজ ইজ নট কারেক্ট, কস্টটা কারেক্ট নয়। তা আপনি যে এখন গণভোটটাকে মানতে চান না, জুলাই, এই কস্টটা কারেক্ট নয়। যদি এই কারেক্ট না হয় তাহলে মানুষ মানতে চাইবে না, আপনি হয়তো ঠেকায় রাখতে পারেন। তৃতীয় কথা হচ্ছে যে দাবি দেওয়া যে সরকারের সময় আসে না, তখন মনে হয় যে সেই সরকার কি আছে ফিল করে কিনা মানুষ। ইউনূস সরকার যে 18 মাস ছিল, যে দাবি দেওয়া নিয়ে মানুষ আসছিল, আপনি যেভাবেই লোক পাঠান বা যেভাবেই আসুক দাবি দেওয়া, এখন একটা নির্বাচিত সরকার কেউ দাবি দেওয়া নিয়ে আসতেছে না। কেন? আমার কাছে ফিলিংসটা এরকম যে আমরা কি এই জায়গায় আছি যে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো রুটিন ওয়ার্ক চলতেছে এবং সেইভাবে চলছে কিনা, এবং অ্যাক্টিভিটিস দেখে আমার কাছে মনে হয় কাণ্ডারিবিহীন কোনো শিপ বোধহয় রওনা দিছে, যে কোথায় গিয়ে ঠেকবে মনে হয় না। এবং সবশেষে বলে দিচ্ছি, যদি আপনি জনগণের প্রতিশ্রুতি বলেন, গণভোট না মানেন, জুলাই সনদ না মানেন, বিষয়টা থেমে গেছে বলে আমার কাছে মনে হয় না। আপনাদেরকে মনে রাখতে হবে থার্ড ল অফ নিউটন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং পোর খাওয়া রাজনীতিবিদ তো আমি দেখছি যতটুকু, এবং পোর খাইতে খাইতে এমন জায়গায় গেছে, রাজনীতি জীবন ব্যর্থ হয়ে যায় যদি একটা সময় সংসদে অ্যাটলিস্ট না যাওয়া যায়। এবং পোর খাওয়ার অভিজ্ঞতার থেকে যে পদ্ধতি অবলম্বন করছেন সেলিম ভাই এবার, তার বদৌলতে উনি এমপি হয়েছেন। এটাকে বলে অভিজ্ঞতা। এই যে অভিজ্ঞতা, এইভাবে সবসময় কাজে লাগাইতে হয় অভিজ্ঞতাকে, এবং সেই অভিজ্ঞতাটা জনকল্যাণমুখী হলে আরও ভালো, অতি উত্তম। প্রথম যদি আপনি এখানে আসেন যে প্রতিশ্রুতির কথা, প্রতিশ্রুতি নির্বাচনের সময় দুই দিকের প্রতিশ্রুতি হয়। একটা প্রতিশ্রুতি হলো জনগণ কি চায়, আর একটা প্রতিশ্রুতি হলো যে
রাজনৈতিক দলের তরফ থেকে যে আমরা গেলে কি করব, দুইটাই প্রতিশ্রুতি। একটা হলো রাজনৈতিক দল বলে আমরা এই করব, বা যেটা তাদের নির্বাচন ইশতেহারে থাকে, নির্বাচনী এটা প্রতিশ্রুতি। ওটা কিন্তু সে জনগণের মত নেন, ওটা তার দলীয় সিদ্ধান্ত। আর যেটা জনগণ চায় সেটা হলো জনগণের সিদ্ধান্ত। এবার একটা গণভোটের ব্যাপার আসছে, সেটা হইলো জুলাই সনদ যে স্বাক্ষর করলো সেটা নোট অফ ডিসেন্ট দেওয়ার কারণে, তার মানে কিছু দ্বিমত আছে তাদের, এই দ্বিমত থাকার কারণেই কিন্তু গণভোটে যেতে হয়েছে। আর গণভোটে যাওয়ার পর দ্বিমতের আলোচনা অবান্তর। তো সেলিম ভাই একটা কথা বললেন যে গণভোটের আইনগত ভিত্তি নাই কিন্তু প্রস্তাবক বিএনপি। ইউ জাস্ট টেল মি যে যেটার কোনো আইনগত ভিত্তি নাই সেটার প্রস্তাবক কেন হন? যখন একটা বিজ্ঞ রাজনৈতিক দল দেয় যারা টানা 10 বছর ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন 3 বার, 10টা বছর ছিলেন, এই যে পোর খাওয়া প্লাস 17 বছর রাজনীতির বাইরে থেকে আপনি যাই না শুই না, যার আইনগত ভিত্তি নাই সেটাকে আপনি যখন বলতেছেন প্রস্তাবক আপনি, তখন তো এটা যে বলা হয় যে ইউনূস সাহেব বলছে অন্তহীন কি বলে প্রতারণা। তো তার আগে তো দেখি আপনারা করলেন। আপনি যখন জানেন ইউনূস সাহেব তো আমি মনেই করি না কোনো ব্যক্তি, কোনো রাজনীতিবিদ, কিন্তু আপনি তো রাজনীতিবিদ, আপনি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মাইন্ড অফ দ্য পিপল। তো আপনি সেই গণভোটে গেলেন, যাওয়ার পর এখন আপনি বলতেছেন যে এটা আইনগত ভিত্তি নেই। অ্যাবসার্ড। কেন না, কেন? নো ওয়ে। আইনে একটা টার্ম আছে ফ্যাক্টাম ভ্যালেট, এটার মানে হচ্ছে এই যে যা করা উচিত ছিল না কিন্তু সবাই মিলে করেছি, এটা বৈধ, ইট ইজ ল। আমি দৃঢ়চিত্তে বলছি, আমরা 3 জন মিলে তো এখন সিদ্ধান্ত নেই এই মুহূর্তে না টকশো হবে না আমরা বেরোয় যাই, আপনার স্লটের প্রবলেম হবে, আপনার অডিয়েন্সের প্রবলেম হবে, বাট আমরা যে বেরোয় গেলাম এটা ল। বিষয়টা হলো ওইখানে, কিন্তু আপনি এথিক্যালি বেরোইতে পারেন না, কারণ আপনার এই স্লটটা কি করবেন, একটা টকশো চলছে। তো সেই হিসাবে সুতরাং এটা তারা হচ্ছে তারা পরিষ্কার প্রতিশ্রুতি ভঙ্গ করছে, নাম্বার 1। নাম্বার 2 বলা হচ্ছে নির্বাচন পিছনের বাহানা যাতে না হয়, দক্ষতা দেখিয়েছে সেখানে, নির্বাচন পিছনের বাহানা যাতে না হয় সেজন্য আমরা এগুলো মেনেছি। ভাই এই কথা তো আপনার জাতি দেখতেছে, পুরো দেশ দেখতেছে, আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেছেন। আর একজন পার্লামেন্টের একেবারে স্টিয়ারিংয়ে বসা, পার্লামেন্টের স্টিয়ারিংয়ে যেটা বলা হয়, সেখানে বসে একজন বলছেন যে নির্বাচন হতো না আমরা যদি গণভোটের জন্য রাজি না হতাম। এটা কী রে ভাই? তারপরে সব বাদ দিলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত সাদাসিধা কায়দায় যিনি চলেন এবং সবসময় জনগণের দিকে তাকায় থাকেন, তার বিভিন্ন কর্মকাণ্ড আমার দ্বিমত থাকতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু সে যেভাবে খুব স্বাভাবিকভাবে সাদাসিধা মানুষের সাথে চলে, রাস্তায় দেখা হইলে এক জায়গায় গেলে পরে সাধারণ লোকটার সাথে যেভাবে সে মিশে যায়, তারপরে তার ট্রাফিক জ্যামের মধ্যে চলাফেরা, আমি সমর্থন করি কি করি না সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু এই যে কাজগুলো যে যিনি করছেন তার মতো একজন সহজ সরল লোক যখন জনগণের 17 বছরের আন্দোলনের ভিত্তিতে দেখলেন জনগণ যেটা চায় ফেসিজম যাতে ফেরত না আসে, এটা বারবার এখনও বলছেন, সেজন্য গণভোটে উনি হাতে ভোট দিতে বলেছিলেন। 51% লোক ভোট দিছে হাতে। কিভাবে? কারণ 51% লোক বিএনপি পেয়েছে, তাহলে সেই 51% তো গেছেই বিএনপির এই ভোটে। তার সাথে আরও 18 যদি যোগ করেন তাহলে 69% ভোট হয় যেটা পেয়েছে। আপনি তবে একটা জাতির সামনে প্রকাশ্যে, আজকে আমি ঠিক জানি না যে এই যে প্রধানমন্ত্রী এই যে প্রতিশ্রুতি দিলেন গণভোট করবেন, লালন করবেন, গণভোট বাস্তবায়ন করবেন, গণভোটের পক্ষে ভোট দিতে বললেন, আমি ঠিক জানি না জাতির কাছে বার্তা কি যায়, এটা জাতি মূল্যায়ন করবে। আরেকটা কথা আপনি বলছেন, আপনি আনছেন আজকে কি এই যে যেটা ভাই বলল অক্ষরে অক্ষরে পালন করে, আপনি একটা দিকে তাকান, একটা বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হইল, সেটা আপনারা বাতিল করে দিলেন। বাতিল করে আপনি কোথায় যাচ্ছেন? আপনি যখন এই যে ভাই একটা কথা বলছেন শপথবদ্ধ রাজনীতিবিদের কথা বলছেন, শপথবদ্ধ রাজনীতি কখন হয়? যখন বিচার বিভাগকে নির্বাহী বিভাগ নিয়ন্ত্রণ করে, যখন বিচার বিভাগকে, আবারও বলছি, বিচার বিভাগকে যখন নির্বাহী বিভাগ নিয়ন্ত্রণ করে, তখন নির্বাহী বিভাগের কোনো লোক যখন বিচারকের সামনে দিয়ে হেঁটে যায় তখন তার কাছে মনে উনি আমার নিয়োগকর্তা, তখন তার যে বিশাল ক্ষমতা, তার যে বিশাল সাম্রাজ্য, একজন বিচারপতির একটা সাংবিধানিক পর্যায়ে কত ওয়াইড তাকে দিছে, এখান থেকে কলমের খোঁচা মারলে
দিনাজপুর রংপুরের ডিসির কলম থেমে যায়। সেই বিচার বিভাগকে আপনি নিয়ে গেছেন নির্বাহী বিভাগের অধীনে। নির্বাহী বিভাগের অধীনে যখনই থাকে সচিবকেও কেয়ার করতে হয়। আপনি আপনি দেখেন না কোর্ট কন্ডেম প্রসিডিংয়ে কয়টা সচিবরে কখন আমরা আইনে দাঁড়া করায় রাখতে পারছি? পারি নাই। এবং সম্প্রতি একটা ঘটনা ঘটছে, সেটা আমি এখানে আনলাম না। জি, তো সেই কারণে বললাম, যারা বিচার বিভাগের পৃথকীকরণটাকে অফিসিয়ালি ক্ষমতায় আসার পর থামাই দিচ্ছেন, তাহলে আমি কি করে ভাববো যে তারা বাস্তবায়ন করবেন? আপনি সকালে একটা যে কথা বইলা গণভোট কইরা আসলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে আপনি এখন উল্টে ফেললেন। শুধু তাই না, আমি তর্কের খাতিরে আমি এটার থেকে সরতে চাই না, আমি ব্যক্তিগতভাবে, সেটা আমার ইচ্ছা। কিন্তু আপনার যে দলীয় প্রতিশ্রুতি ছিল সেখানেও তো দ্বিকক্ষ ছিল, সেটাই বা করলেন কোথায়? করবেন, সামনে আসবে একটা অধিবেশন, সেটা হবে বাজেট অধিবেশন। এভাবে করতে পারেন। শেখ হাসিনাও কিন্তু করেছিল। শেখ হাসিনার যে দাপটটা ছিল, শেখ হাসিনার যে ক্ষমতাটা ছিল, তার দলকে একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করা, প্রশাসনের উপরে আধিপত্য বিস্তার করা, আমি এটা এই সরকারের সংবিধান সংশোধনের যে কমিটি সেটির তো ঘোষণা দিয়েছে। আপনি সংশোধন কমিটি আপনি বানান না, কিচ্ছু আসে যায় না তো। কারণ আপনি সংবিধান, আপনার 2/3 মেজরিটি, ভাই কাউকে দরকার নাই। আপনি এই পার্লামেন্টটাকে আপনি যতই আমার বুঝান প্রাণবন্তন না, ইট ইজ জাস্ট ইউজলেস। আমি গত যে একটা অধিবেশন হইল, আমি চ্যালেঞ্জ করেছি, আমাকে দেখান না, আপনি তো ভাই একজন সাংবাদিক, ভাই আমার সামনে আছেন, এই একটা মাস যে সংসদে আলোচনা হইল কি নিয়ে? কে রাজাকার, কে গুপ্ত, কে সুপ্ত, হ্যাঁ, কে এখনো গোপনে ছাত্রলীগ ছিল, গোপনে জামাত ছিল, গোপনে কি আলাপ রে ভাই পার্লামেন্টে? এই পার্লামেন্টে এই এক মাসে আমরা কি পেয়েছি? আসেন, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, পাই নেই, সামনে দিতে পারবে কিনা আমি জানি না। কথায় কথা আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়াইছেন, তেলের দাম বাড়াইছেন, বেড়েছে, ভালো কথা, রাইট আছে সরকারের বাড়ানোর, সেটা নিয়ে আমি দ্বিমত করছি না। ওনার ট্যাক্স বাড়াবেন সেটাও বলে রাখছেন, বিদ্যুতের বিল বাড়াবেন সেটাও বলে রাখছেন। বিদ্যুৎ 15 ঘন্টা থাকে না গ্রামগঞ্জে এখনো, অথচ আপনার আচ্ছা এখন আসেন, আপনি যে এটা নৈতিক দায়িত্ব, ম্যান্ডেটরি, আপনি দাম বাড়াইতে পারেন, কোনো বাধা নাই, ট্যাক্স বাড়াইতে পারেন, কোনো বাধা নাই, আপনাকে ব্যাখ্যা দিতে হবে। আপনি ট্যাক্স বাড়াই যে টাকাটা নিবেন, তেলের দাম বাড়াইছেন, টাকাটা নিবেন, নিয়ে রাষ্ট্রের জন্য এমন কি ভালো করবেন পরিকল্পনা দিতেই হবে, ম্যান্ডেটরি। আপনি যদি গায়ের জোরে না দেন সেটা আপনার ব্যাপার। একটু যোগ করি যে জনগণকে স্যাটিসফাইড করতে হবে। সরকার তো বেশ কিছু জনতুষ্টি কর্মসূচি হাতে নিয়েছে। আমি তো বললাম, যেমন আপনি খাল খনন করতেছেন, কোটি 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 টাকা ব্যয় হবে, কিন্তু সুনির্দিষ্ট ব্যাখ্যা আমার কাছে নাই, যেটা কোথায় গিয়ে শেষ হবে, আমি পাবো কি? বর্ষা মৌসুম শুরু হয়েছে, এখন খাল খনন, বললামই তো, আপনার দেশে রাস্তা কাটাও শুরু হয়ে দেখবেন বর্ষার সিজনে। আমরা দেখছি বর্ষার সময় রাস্তা কাটে, কারণ এখানে বিলের ঘাপলা হয়, এই টাইম বাড়ায়, মুইসা যায়, এই পানি গইলে কি কাদা মাটি গইলা হয়ে গেছে, সেই বিতর্কে আমি যাচ্ছি না। সরকারকে সুনির্দিষ্ট একটা ব্যাখ্যা দিবেন যে ট্যাক্স আমি এত % বাড়াইলাম এবং তাতে আমার রাজস্ব এত বাড়তি আসবে, সেটা দিয়ে জনকল্যাণমুখী আপনি কি করবেন, ব্যাখ্যা দেওয়াটা ম্যান্ডেটরি। আমি আবারও বলছি, ম্যান্ডেটরি জনগণের কাছে দিতে। আপনি খালি কথা দাম বাড়ায় বসে থাকবেন কি কারণে? আপনি ধরেন আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কৃষি কার্ড দিচ্ছেন, এলপিজি কার্ডও দিচ্ছেন, ফাইন, আমার এটা নিয়ে দ্বিমত নাই, ভালো। দিস ইজ ম্যানেজারিয়াল জব। এটা কিন্তু রাষ্ট্রের যে আমি মানে রাষ্ট্রের আমি কি গাইডলাইন দিচ্ছি, রাষ্ট্রকে নিচ্ছি কোথায়, ইট ইজ নট দ্যাট। এটার জন্য দরকার আপনার ফরেন পলিসি, এটার জন্য দরকার আপনার অর্থনীতি। আপনি কোথায় দিচ্ছেন এগুলা? এখন পর্যন্ত আপনি দিচ্ছেন, আপনি কল্পনা করেন না যে সবাইরে ফ্যামিলি কার্ড দিচ্ছেন। ওনার বাসায় একটা ফ্যামিলি কার্ড আছে, আর তর্কের খাতিরে বলছি, একটা ফ্যামিলি কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড, একটা কৃষি কার্ড, তারপরে একটা এলপিজি কার্ড, সব পাইয়ে উনি মাসে 10,000 টাকা পাই। তর্কের খাতিরে ধরে নিলাম এই পুরা দেশে 18 কোটি লোক ডেইলি মাসে 10,000 টাকা পায়। হোয়াট ইজ দি ইউজ অফ ইট? আপনি কি এদের লোকগুলোর ফাংশন কি দিলে? আপনি 2,500 টাকার একটা ফ্যামিলি কার্ড মনে করেন 100 লোকেরও যদি দেন তাহলে কত হয়? 2.5 লাখ টাকা 100 জনরে যদি দেন। অথচ আপনি 100 লোকের কার্ডটার পয়সা দিয়ে যদি একটা লোককে বিদেশে পাঠান, যে এই ফ্যামিলি অর্থনৈতিক কষ্টে আছে, তাকে আপনি বিদেশে পাঠানোর চেষ্টা করি, আমার ফরেন মিনিস্টার যাক, আমার ম্যান পাওয়ার মিনিস্টার বহির্বিশ্বে গিয়ে বলুক যে দক্ষ লোক চাই, নাইলে আপনি ট্রেন আপ করেন, ইলেকট্রিশিয়ান বানান, ওয়েল্ডার বানান, বানাইয়া ওই 2,500 টাকা করে না দিয়ে আপনি 100 লোকের কার্ডের পয়সা দিয়ে একটা ফ্যামিলির একটা ছেলেকে বহির্বিশ্বে পাঠিয়ে দেন, ফরেন রেমিটেন্স আসবে, ওই ফ্যামিলিটা দাঁড়ায় যাবে। এটা পরিকল্পনা হতে পারে, এগুলা কোনো পরিকল্পনা নয়। কি পরিকল্পনা? আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কি হবে?
এই ফ্যামিলি কার্ড এটা হতে পারে যে আপনার লোক এই ফ্যামিলি কার্ড কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে তাদেরকে, সেটা দক্ষতা এটা বাড়াতে তো হবে। কর্মসংস্থান নয়, এটা তো আপনি বেকার বানাচ্ছেন মানুষ অলস হচ্ছে। অফকোর্স। আর 2,500 টাকা কোনো টাকা নয়, আপনি খালি মুখে মুখে বলবেন দিবেন, কি হবে কি এতে, কি হবে? বরং আপনি একটা ফ্যামিলি 100 কার্ডের বদলে একটা ছেলেকে পাঠান, 100 কার্ডের বদলে একটা মেয়েকে নার্সের ট্রেনিং দিয়ে পাঠান, আপনি ওই ফ্যামিলিটা দাঁড়িয়ে যাবে, ফরেন রেমিটেন্স আসবে, কর্মসংস্থান পা ধরেন গিয়ে মানুষের। আমরা জানি আমাদের যে প্রতিশ্রুতি, 2 ধরনের প্রতিশ্রুতি বাংলাদেশে দেওয়া হয় আমাদের মতো দেশের। একটা হইলো ইন্টারনাল প্রতিশ্রুতি, যেটা আমি বললাম, এই যে গণভোট, এইসব কিন্তু সব প্রতিশ্রুতির অংশ। আপনি ডিনাই করে বসে আছেন কারণ আপনার 2/3 মেজরিটি আছে। আপনি সংবিধান সংশোধন কমিটি বানান, আমি তো মনে করি কোনো প্রয়োজন নাই, ইউজ নাই। এইবার আসেন এক্সটার্নাল। আপনার এক্সটার্নাল কমিটমেন্ট থাকে অলিখিত। আমাদের আজকের এই প্রধানমন্ত্রী যিনি, তিনি আসায় কিন্তু বলছিলেন আমার আসাটা আমার একার ইচ্ছা নয়। তারপরে কি, তার মানে একটা জায়গায় আসছেন, ওই যে আসার মতো গ্রাউন্ড তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে। তার মানে কি, এই যে একার ইচ্ছা ছিল না, কার ইচ্ছা ছিল? এখন আপনি ইন্টারনাল, আপনি যা খুশি তাই করেন, কারণ সমস্ত ক্ষমতা আপনার কাছে, 2/3 মেজরিটি আপনার কাছে। সুতরাং আপনি ধরে নিলাম আপনি দমায় রাখতে পারবেন ইন্টারনাল, বাট এক্সটার্নাল ইতিমধ্যে তো আমরা দেখতেছি অনেক কিছু শুরু হয়েছে। এক্সটার্নাল 3টা ফ্যাক্টর, চায়না, ইন্ডিয়া, ভারত। চায়না, আমেরিকা এবং ইন্ডিয়া, 3টা জায়গায় কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে। ভেরি টাফ। আমি এই ডিটেলস আমি যাচ্ছি না। দ্যাট ইজ এক্সটার্নাল প্রতিশ্রুতিও থাকে। আবার যদি উল্টা দিকে আসেন, আমরা আপনার কি মনে আছে যে শেখ হাসিনা যখন লাস্ট চায়না ভিজিট করলেন, তার 4 দিন বা 5 দিনের সফর ছিল, সে 3.5 দিনের মাথায় চলে আসছে, 1.5 দিনের সফর। পৃথিবীতেই নজির নাই, পৃথিবীতেই নজির নাই। কেন নাই? যে আপনি প্লেন থেকে গিয়ে একটা দেশে নামবেন, ওই নামার পর আবার প্লেনে উঠবেন ফেরার জন্য, তার ভিতর সমস্ত টাইমটা, সমস্ত স্লটগুলা ভাগ করা। সেটা ভাগ করে যাওয়ার পর যখন আপনি 1.5 দিন আগে চলে আসছেন, তার মানে শি ওয়াজ রিফিউজড বাই চায়না। আজকে কিন্তু আমরা পত্রিকান্তরে যা দেখি এবং ভাবভঙ্গি যা দেখি, তাতে কিন্তু অলরেডি মনে হয় যে আমরা কোথায় ভিজিট করবো আগে, সেই প্রশ্ন অলরেডি আসছে। দ্যাট মে বি এ টার্নিং পয়েন্ট। ইন্টারনালি ভাই আমার চাকরি তাই বুঝান, এক্সটার্নালি ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো সিভিয়ার কনসিকুয়েন্স ইজ কামিং ফর ইউ। সো আপনার ইন্টারনাল পিস সবচেয়ে বড় দরকার। আপনাদের ভিতরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, আপনারা নিজের ফ্যামিলি লাইফও তো লিড করেন, ঘরে জ্বালা বাইরে জ্বালা, তাহলে কি হয়? সরকারের 2টি দিকেই সমানভাবে সামাল দিতে হয়। এর মধ্যে অভ্যন্তরীণ স্থিতিশীলতা তো অনেক বেশি প্রয়োজন। বিশেষ করে সরকারের সামনে যে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক স্থিতিশীলতা, কিন্তু বিরোধী দল তো রাজপথে। আপনার কি মনে হয় যে এই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা আসলে কতটা দুরূহ? বিরোধী দল রাজপথে, এটা বুঝি নাই। বিরোধী দল রাজপথে, তারা মহাসমাবেশে ডাক দিয়েছে, একের পর এক কর্মসূচি দিচ্ছে। মহাসমাবেশ আর এটা ওইটা কিছু হবে ভাই, ওটাতে বললামই তো, ইন্টারনাল আপনি দমায় রাখতে পারবেন। এটা দমানোর জন্য বিষয় না। এটা সরকারের বয়স 3 মাসও হয় নাই, বিরোধী দলের রাজপথে নামার সময়ও হয় নাই। তারা তো নেমেছে। সরকারকে নিয়ে আপনার সর্বশেষ মন্তব্য করার আদৌ সেই সুযোগ সৃষ্টি হয়নি। আমরা প্রত্যেকেই জানি, আমরা যারা ভূ রাজনীতিতে আমরা জড়িত, অথবা আমরা যারা কম রাজনীতি বুঝো, তাকেও বুঝে যে বাংলাদেশকে একাধারে আমেরিকা, চীন এবং ভারত 3টা শক্তিকে মোকাবিলা করেই বাংলাদেশকে টিকে থাকতে হবে, এগিয়ে যেতে হবে, ভারসাম্য রাখতে হবে। বাংলাদেশের যেই কূটনৈতিক যেই দৃষ্টিভঙ্গি, সকলের সাথে বন্ধুত্ব, এটা আওয়ামী লীগ আমলে এটা ব্যর্থ ঘটেছিল। আওয়ামী লীগ একতরফা শুধুমাত্র ভারতের সাথে বন্ধুত্ব, আর কোনো বন্ধুর কোনো প্রয়োজন ছিল না। বিএনপি সবার সাথে বন্ধুত্ব করে এগিয়ে যাবে। এখন প্রথম সফর কোথায় হবে সেটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে, এখানে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যেটা সিদ্ধান্ত সবার জন্য ভালো হবে সেটাই নেবে। যেতে হবে ভারত, চীন, আমেরিকা, 3 দেশে যেতে হবে। আমেরিকাতে আমাদের সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয়, আমেরিকাতে সবচেয়ে বেশি রেমিটেন্স আমাদের বাংলাদেশে আসে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, প্রতিবেশী চাইলে আমরা বদলাতে পারবো না। ভারতের সাথে আমাদের বিশাল একটা বাণিজ্যিক ঘাটতি আছে, চায়নার সাথে আমাদের একটা বিশাল বাণিজ্যিক ঘাটতি আছে। চায়না আমাদের উন্নয়নের সহযোগী, আমাদের অনেক উন্নয়নের অংশীদার, অনেক সেতু, অনেক আপনার বন্দর হতে আরম্ভ করে অনেক কিছু তারা তৈরি করার ব্যাপারে তারা সেখানে তাদের সহযোগিতা আমরা নিয়েছি। এটাকে নিয়ে আগাতে হবে এবং এটাতে আমাদের কোনো আতঙ্কিত হওয়ার মতো অথবা আমাদের হতাশ হওয়ার মতো কোনো কারণ নেই। আমরা আগেই বলছি যে সরকারের মেয়াদ স্বল্প মেয়াদ। এই স্বল্প মেয়াদে সরকার তার সিদ্ধান্তগুলো নিচ্ছে। প্রথম কথা হলো যে সরকার
বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। প্রথম পদক্ষেপ হলো যে জনগণকে স্বস্তি দেওয়া। এই যে ভিআইপি প্রোটোকলের নামে ঢাকা শহরে এমনি যানজটের, এই যানজটকে মুক্ত করার ব্যাপারে এটা একটা ভূমিকা রাখছে। এটা একটা জনতুষ্টি বলেন, আর এটা একটা পরিবর্তন মানসিকতার আপনার সিদ্ধান্ত বলেন, আপনি বলতে পারেন, এটা একটা কাজে লেগেছে। সাদাসিধা একজন রাষ্ট্রের সরকার প্রধান সাদাসিধা চলনে বলনে, কথাবার্তা, আচার আচরণে, এটা আমাদের প্রভাবিত করবে। অফিসের টাইম মেনটেন করা, সেখানে আপনি দেখেন এই ব্যাপারে একবারেই কঠোর, আগে কোনো মাত্রা জ্ঞান ছিল না। তাহলে সরকারটা একটা নির্দিষ্ট গণ্ডিতেই আগাচ্ছে, একটা নির্দিষ্ট পরিধি নিয়ে এবং নির্দিষ্ট চিন্তা চেতনার মধ্যে দিয়ে আগাচ্ছে। এখন এখানে যেমন রাজ্জাক ভাই যখন কথা বলছিলেন, তখন আমার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত, যে বিশেষ করে জনমনের স্বস্তি যেমন কথা আপনি বললেন, তেমনিভাবেই জনগণ যাতে ভালো থাকে, তেমনি কর্মসংস্থান আছে, বেকারত্ব দূরীকরণ আছে, বিদেশে আরও বেশি কর্মসংস্থান বাড়ানো, প্রশিক্ষণ দেওয়া, অনেক দেখেন এখানে দক্ষতা যে গড়ে তোলা। ফ্যামিলি কার্ডে যদি 2.5 লক্ষ টাকা রোলিং হয়, সেটা তো এই গ্রামীণ অর্থনীতিতে রোলিং হবে, অর্থনীতিতে চাঙ্গাতে হবে। অর্থনীতিতে শুধুমাত্র ধরেন একটা পরিবারকে পাঠালাম ধরেন, তাহলে একটা পরিবারকে পাঠানোর চাইতে 100 পরিবারের ওই টাকাটা যদি ঘূর্ণমান হয়, তাহলে আমাদের জন্য অনেক ভালো। এবং ওই কিন্তু পরিবার তারা তো পিছু স্বাবলম্বী হচ্ছে না, না, এখানে একটি পরিবার বিষয় পিছু আবার আমাদেরকে পাঠাতে হবে, পরিবার পিছু আমাদেরকে পাঠাতে হবে, চেষ্টা করতে হবে। যেমন এখন যে শিক্ষাটা আমরা দেখছি গ্রামের মধ্যে মানে অসংখ্য মাদ্রাসা, অসংখ্য, যিনি মনে চায় তিনি একটা মাদ্রাসা দিয়ে দিচ্ছেন, মানে যিনি একটা স্কুল দিয়ে দিচ্ছেন ধরেন। কিন্তু আমাদের দরকার কি, আমাদের একটা দক্ষ যদি জনশক্তি গড়ে তুলতে চাই, তাহলে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে পাল্টাতে হবে। আমাদের টেকনিশিয়ান শিক্ষাকে আমাদের প্রাধান্য দিতে হবে, নার্সিং শিক্ষাটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। সরকারের এই পরিকল্পনার মধ্যে আছে, এটা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি সরকারের একজন অংশীদার হিসাবে। সরকার এটা পরিকল্পনার মধ্যে আছে। তারপরে আপনার এইটা যে বৈদেশিক রিভিডেন্স আনার ব্যাপারে, এটা আরও অন্যান্য দেশের মধ্যে শ্রমবাজারটাকে আরও বিস্তৃত করার মতো আমাদের পরিকল্পনাটা আছে। তারপরে যে গ্রামের ধরেন একজন একেবারেই প্রতিবন্ধী, তারপরে একেবারে যার প্রয়োজন আছে 2,500 টাকা, তার জন্য অনেক কিছু আছে, অনেক পরিবার আছে 2,500 টাকা, সেই 2,500 টাকা দিয়ে সে করুক না কিছু একটা। সে 2,500 টাকা দিয়ে যে চাল ডাল যেটা কিনবে, একটা গ্রামীণ অর্থনীতির মধ্যে একটা চাঙ্গা হবে। এটা একটা পরিকল্পনা অংশ, এটা সারা পৃথিবীতে আছে, এটা পৃথিবীব্যাপী আছে, এটা আমেরিকাতেও আছে, ফুড কার্ড আছে আমেরিকাতে, ভারতে আপনার কন্যাশ্রী, শুভশ্রী, রাজ্যশ্রী, এই সেইগুলো আছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামের মধ্যে রাখা হয়, রেশন কার্ড আছে। আমরাও মানে আমাদেরকে তো জনকল্যাণমূলক রাজনীতি করতে হলে তো আমাদের এগুলো করতে হবে, এবং রাজনীতিটাকেই জনকল্যাণ। এখন আর কিন্তু আপনার ওই যে রাজনীতিটা শুধু মানে আপনার মাঠে ময়দানের স্লোগান দিয়ে রাজনীতিটা করা যাবে না, রাজনীতিটাকে মিশনারি পর্যায়ে নিয়ে আসতে হবে। সেলিম ভাই, আমাদের অর্থনৈতিক অবস্থা কি এমন পর্যায়ে গিয়েছে যে বসিয়ে বসিয়ে খাওয়া, মাসে মাসে কার্ডে কার্ডে টাকা দেওয়া, এরকম অবস্থায় কি আমরা আসলে গিয়েছি? বাস্তবতা কি সেরকম? এটা পরিমাণ খুব কম আমাদের। এটা আপনি যদি বলেন, এই যে আমরা অনেক রাজনৈতিক দলকে দেখেছি বেকার ভাতা চালু করার জন্য তারা আন্দোলন করেছে, আন্দোলন এখনও করে। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বেকার ভাতা দেওয়ার একটা প্রবণতা আছে। সে দেশে অর্থনৈতিক অবস্থা হয়তো ভালো, আমরা ভালোর দিকে যেতে আমাদের তো অসুবিধা নেই। আমরা তো এই টাকাটা, যেমন রাজ্যকে যে কথাটা বলছি, এই কথার সাথে আমি একমত যে আপনার সরকারের যে রাজস্ব আয়টা কবে, ব্যয়টা কথা হচ্ছে, এটাও একটা জব দিয়ে থাকা দরকার। আর ওনার সাথে ওনার কথা শুনতে শুনতে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাদের অর্থ বছরটা পরিবর্তন করা দরকার। আমাদের অর্থ বছর জানুয়ারি টু ডিসেম্বর যদি হয়, তাহলে এটা অনেক দিক দিয়ে ভালো। দেখেন জুন মাসে আমাদের হলো বর্ষাকাল এবং বাজেট শেষ, জুনের মধ্যে আমাদেরকে বাধ্যতামূলকভাবে কিছু খরচ করতে হয় সম্ভবত, ওইটা বর্ষার মধ্যে পড়ে যায়। তো এই বর্ষার মধ্যে উন্নয়নের কাজ করাটা একেবারে বেকার, এটা আমি অস্বীকার করছি না, একেবারে বেকার। এটাও একটা চিন্তা করা যেতে পারে যে আমরা অর্থ বছর, অন্য দেশগুলো একটু পরিবর্তন করেছে যে আমাদেরও একটা চিন্তা করা দরকার এটা, কারণ এটা আসলে আমরা তো আর বর্ষাকাল পিছাতে পারবো না। আমাদের বাজেট যদি জুলাই থেকে শুরু হয়, 1 জুলাই থেকে, এবং 30 জুন যদি শেষ হয়, তাহলে 30 জুন হলে ভরা বর্ষার মৌসুম, জুলাই হলে ভরা বর্ষার মৌসুম, এই সময়টাকে আমরা অ্যাভয়েড করতে পারি। আমাদের উন্নয়নের কাজ হবে শীতকালে, আমাদের আমাদের অবকাঠামোগত যে কোনো উন্নয়নের কাজ হবে শীতকালে। এটা সরকার চিন্তা করতে পারে, আমরাও আমাদের ফোরামে আমরা এটা আলোচনা করতে পারি, আমরা বলতে পারি, এটা বলার মধ্যে কোনো ইয়ে নেই। আর দেখেন এইখানে আমি আবারও আপনাদেরকে বলছি, ঐক্যমত্য কমিশন যখন আমাদের প্রথমবার আমাদের সাথে মিটিং করলো 1-to-1, তারা কি বললো যে ভোটারের বয়স 17 বছর করতে হবে।
প্রার্থীর বয়স 23 বছর করতে হবে। আমরা দেখলাম যে এটা নির্বাচন প্রলম্বিত করা একটা ষড়যন্ত্র, একেবারেই সরাসরি বলছে এটা ষড়যন্ত্র। আমরা যাচ্ছি, আলোচনা করছি, বাইরে বাজারে বলছে যে একদম সোনারগাঁ হোটেল থেকে খাওয়া এনে খাচ্ছে, আর আসলে কোনো সোনারগাঁ হোটেল খুবই সাদামাটা খাওয়া। অনেক সময় আমরা নিজেরাও বিল দিতে চেয়েছি। এখন সেখানে আলোচনা করে এটার উপসংহার টানার মতো কোনো শক্তি বা কোনো পথ পাওয়া যাচ্ছিল না। তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে হ্যাঁ, আইনে এই মুহূর্তে সংবিধানে গণভোটের প্রভিশনটা নাই, আবার আমরা সবাই ঐক্যমত্য হয়ে গণভোটটা করতে পারবো না, এটারও তো কোনো ব্যর্থ নেই, গণভোট করতে পারি। তখন আবার কথা আসলো যে না, গণভোট আগে হতে হবে। কী কারণে গণভোট আগে হতে হবে? আমাদের দেশে জনগণ 2টা ব্যালটে কীভাবে আপনার একদিনে ভোট দেবে। অথচ আমরা যুক্তিতর্ক দিয়ে প্রমাণ দিলাম যে সিটি কর্পোরেশন নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে আমরা 3টা-4টা ব্যালটও আমরা ভোট দিই। আমি তো বললাম অন্তহীন একটা ষড়যন্ত্রকে মোকাবিলা করেই আমরা কিন্তু দেশটাকে নির্বাচনমুখী করেছি। সেক্ষেত্রে এটাকে আমাদের রাজনৈতিক, আপনারা যদি আমাদেরকে প্রতিশ্রুতি ভঙ্গের কথা না বলে আপনারা বলতে পারেন এটা আমাদের রাজনৈতিক কৌশল করে আমরা জুলাই সনদটা আমরা দাঁড় করিয়েছি, জুলাই সনদটা আমরা স্বাক্ষর করেছি, জুলাই সনদে আমরা অঙ্গীকারনামা করেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমরা এই কথার মধ্যে থাকতে চাই। এখন আপনি কিভাবে বলতে পারেন যে এটা হবে না, এটা হবে তো ওইটা হবে না, এখনো সময় আছে তো। কিন্তু রাজ্জাকি ভাইয়ের প্রশ্ন ছিল যে গণভোটের প্রস্তাবক আপনারা, কিন্তু সেই গণভোটকে এখন আর আপনারা বৈধ মনে করছেন না। আমরা বৈধ অবৈধ মনে করার মধ্যে কিছু নয়। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো কিনা সেটা হলো কথা। আমরা তো জুলাই সনদ বাস্তবায়ন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, জুলাই সনদ বাস্তবায়ন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। সেই সময় যারা গণভোটের আয়োজন করেছে তারাও জানে যে এটা কোনো আইনি ভিত্তি নয়। তারাও বললাম তো ছেড়ে দেমাকে দেবাচ্ছি, কোনো একটা রাস্তা দেখে তারা। ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে গণভোট কেন হলো তাহলে? গণভোটটা হলো যে সেখানে যে আমরা যে রাজনৈতিক যে দলগুলো বসছি এখানে, আমি তো বললাম এখানে অনেক অপ্রাসঙ্গিক রাজনৈতিক দলগুলো ছিল যারা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক নয়, মাঠে ময়দানও নয়, ব্যক্তি জীবনেও নয়। যেমন আমি সেখানে ছিলাম, আমি ছোট দলের বড় নেতা, আমি অন্তত বাংলাদেশের পরিচিত এবং রাজপথে প্রতিনিয়ত রাজপথে ছিলাম। সেখানে একেবারে রাজপথেও দেখি নাই, তারপরে প্রাসঙ্গিকও না এমন নেতারাও উপস্থিত ছিল। তার মানে এখান থেকে আমরা যে একটা ঐক্যমত্য করব, এটার আইনি ভিত্তিটা কী, অথবা যে একটা ঐক্যমত্যটা করব আর এটা বাস্তবায়নের দায়টা কী, এইসব কিছু আলাপ আলোচনা করেই আমরা পারস্পরিকভাবে আলাপ আলোচনা করেই কিন্তু আমরা গণভোট, তারপর আমরা জুলাই সনদের স্বাক্ষর, আমরা অঙ্গীকারনামা এগুলো আমরা করেছি। এবং যেহেতু বিএনপি জনগণের রায়ে ক্ষমতায় এসছে, তাহলে বিএনপি, আমি তো বললাম সেখানে তো অলরেডি আপনার 84টার মধ্যে 68টা নিয়ে কোনো প্রশ্ন নাই, 68 তো এমনি হয়ে যাবে, ওই যে বিভাগ হওয়ার মতো। বিরোধী দল থেকে বলা হচ্ছে যেগুলোতে আপনাদের নোট অফ ডিসেন্ট বা যেগুলো আপনার করেননি সেগুলোই আসলে না। এখন আপনি একটা নীতিগত কথা বললেন, মূল সংস্কার না যে বিএনপি যে দলটা, আমরা ঐক্যমত্য কমিশনের 33টা রাজনৈতিক দল ছিলাম। আমি একটা কথা সবসময় বলতাম, আমরা 32টা রাজনৈতিক দল যদি একমত হয় এবং বিএনপি যদি একমত না হয় তাহলে কিন্তু সেখানে ঐক্যমত্য হবে না। এখন সেখানে কী হয়েছে, আপনি হানা ভোটে চলে গেছেন। কীরকম হানা ভোটে? যে আপনি আছেন পক্ষে, আপনার পক্ষে বিএনপিরও এক ভোট, আর যিনি এক নেতা এক ব্যক্তি তারও এক ভোট। এগুলো অনেক কিছু ঐক্যমত্য কমিশন অনেক কিছু হয়েছে, আমরা আস্তে আস্তে এগুলো প্রকাশ করব। যেমন প্রথম যেদিন আপনার ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করতে আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল গিয়েছে, একদম যে অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল থেকে একজন বলেছেন, বিএনপি সেদিন 5 জন প্রতিনিধি ছিলেন স্ট্যান্ডিং কমিটি মেম্বার, তিনিও একজন বলেছেন। এখন সেখানে সালাউদ্দিন সাহেবেরও এক ভোট, একবারে অপ্রাসঙ্গিক একজনের এক ভোট। আপনি এইভাবে নোট অফ ডিসেন্ট হয়েছে তো বা হয়েছে তো, এইটা বাস্তবায়ন করার জন্য সরকারকে অথবা ঐক্যমত্য কমিশনকে বিএনপি সেখানে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে যে না, গণভোট এবং নির্বাচন 2 দিনে হবে। সেখান থেকে বিএনপি এটাকে একদিনে নিয়ে এসছে। আমি তো বললাম যে বিএনপি অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত যোগ্যতার সাথে, অত্যন্ত বিচক্ষণতার সাথে ওই জুলাই সনদ নামে একটা হাইপ তুলে, তারপরে আপনার বিচার না হলে আমরা নির্বাচন করতে দেব না, ডক্টর ইউনূস সাহেবকে 5 বছরের জন্য ক্ষমতা দেখতে চাই, আদৌ দেশে কোনো নির্বাচন হওয়ার দরকার নাই, এইসব হাইপের বিপরীতে আরেকবার একটা অংশ কি, আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তারপরে আপনার পিআর পদ্ধতি নির্বাচন করতে হবে, সেগুলো যে অন্তহীন একটা সংক্রান্ত ষড়যন্ত্র, মোকাবিলা করেই কিন্তু আমরা। শাহাদাত হোসেন সেলিম, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি ভাই, শাহাদাত হোসেন সেলিম বলছিলেন যে অন্তহীন ষড়যন্ত্র, উনি একজন বিজ্ঞ লোক, ওনার সামনে কি কথা বলবো আমি, বলেন। আমি সাদামাটা যেটা দেখি আর কি, আপনি সিম্পলি বলেন, যেমন ধরেন ভাই বললেন সরকার 3 মাস হয় নাই এখনো,
তাতে সরকারের সম্পর্কে জাজমেন্ট দেওয়া যায় না। তারপরে আমরা যে আলোচনাগুলো করতেছি প্রতিশ্রুতি রাখবে, মাত্র 3 মাস হইতেছে এটা। বা প্রতিশ্রুতি ভঙ্গ না বলতে পারেন রাজনৈতিক কৌশল। হ্যাঁ, তো ভাইয়ের তো খেয়াল আছে ইউনূস সাহেব টেক ওভার করার পর 3 মাস হয়েছে এই সরকারের, মনে করেন কোনো আন্দোলন নাই। আর ইউনূস সাহেব 3 দিনের পর থেকেই আন্দোলন ফেস করছে। এই ভাইরা কিন্তু কেউ এই কথাটা বলে নাই যে একটা সরকার পালায়ে গেছে, পুলিশ পালায়ে গেছে, বিচারপতি পালায়ে গেছে, বাইতুল খতিব পালায়ে গেছে, ব্যাংকের গভর্নর পালায়ে গেছে। একটা বার কারো মুখ থেকে বের হয় নাই যে না এই সরকারকে আমরা একটু স্বস্তি দেই। প্রতিদিন আন্দোলন, আন্দোলনের পর আন্দোলন। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আন্দোলনের রাজনৈতিক দলের ছত্রছায়া হয়েছে। কারা করছে, কোন দল করছে সেটা আমি জানি না। রাজনৈতিক দলের ছত্রছায়া হয়েছে, আমি আবারও বলছি, কারণ কোনো ব্যক্তি যিনি রাজনীতির সাথে সম্পৃক্ত না তাদের দ্বারা আন্দোলন হয় না, ইন্ডিভিজুয়াল আন্দোলন করে না। তাহলে ওই যে আন্দোলনগুলো হয়েছিল তারা কারা, কে করাইছিল সেই আন্দোলন? আর আজকে আপনারা বলতেছেন আপনি তো নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, 2/3 মেজরিটি আসছেন, ফ্রম ডে ওয়ান আপনার কর্মকাণ্ড শুরু হবে। আপনার আবার টাইম কিসের? আপনি গণতান্ত্রিক সরকার, গণতন্ত্রে বিশ্বাসী, আপনি এসে সামরিক সরকারের মতো প্রশাসক বসাই দিছেন। কারণটা কি? আপনি ভীতু, আপনি মাঠে আপনি ভোট পাচ্ছেন না, এই ধরনের আমার কাছে মনে হয়। সেজন্য কি আপনি মাঠ অকুপাই করলেন? তা নাহলে প্রশাসক আপনি দেন, ট্রেডিশনালি আমরা দেখছি প্রশাসক দেয় আমলাদের থেকে। এই আমলা তখন আপনাদের অধীনস্থ, কারণ সবসময় আমলা প্রশাসনের অধীনস্থ থাকে। সেক্ষেত্রে আপনার রাজনৈতিক দলের প্রশাসকই দিতে হইল। আপনি যদি কি হিসাবে দিবেন, আসনের ভিত্তিতে দিলেও তো বিরোধী দল পায়, পায় না? আসন ভিত্তিতেই দেন, ভোটের অনুপাতে না দিলেন, আসন ভিত্তিতে দিলেন। 16 আনা আপনার লোক প্রশাসক নিয়োগ করে দিলেন, বিকজ 2/3 মেজরিটি। এই 2/3 মেজরিটি কিন্তু সবসময় সব সরকারের ছিল। প্রতিটা সরকার, বাংলাদেশে 3টা সরকার পরীক্ষিত, যারা 3টাই স্বৈরাচার। কেন? এটা কিন্তু আমি আর সেলিম ভাই বলি নাই। কে বলছে? এরশাদ সাহেব যখন 9 বছর ক্ষমতায় থাকে, তাকে যখন সরে দেওয়ার জন্য একটা আন্দোলন হইল 3 দলের, এই জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ, তখন কি বলছিল? এরশাদ স্বৈরাচার, এরশাদ ফ্যাসিস্ট। ওই ভাই আন্দোলন করছে, জিজ্ঞেস করেন। তাহলে এরশাদের স্বৈরাচার কি বলছে? এই দেশের লোক, রাজনীতিবিদরা। তারপর এরশাদ চলে গেল, বেগম জিয়া ক্ষমতায় আসলেন। তা সেও এক সময় যখন কেয়ারটেকারের দাবিতে ওই যে ফেব্রুয়ারির নির্বাচন সব কিছু মিলে তাকেও আমরা ফ্যাসিস্টই বানাইলাম। গেল দ্বিতীয় ফ্যাসিস্ট বা দ্বিতীয় স্বৈরাচার। তারপরে আসেন শেখ হাসিনা, যখন 2008-এর পরে ক্ষমতা নিল, একটা সময় 10 বছর তারা আন্দোলন করছে, তারপরে ছাত্র জনতার সময় মিলে তারা সরাইছে স্বৈরাচার হিসাবে। তার মানে আলটিমেটলি যে 3টা দল ক্ষমতায় ছিল তারা সবসময়ই স্বৈরাচার ছিল এবং প্রত্যেকেই 2/3 মেজরিটির মালিক ছিল। 2/3 মেজরিটি আপনাকে স্বৈরাচার বানাবেই, এই কারণে আমি বলছি। এবং যখন বিরোধী দলে ছিল, গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দিছে। ক্ষমতা আসার পর গণতন্ত্রকে ভুলে গেছে, অফকোর্স। আর গণতন্ত্রে ভুলে গেছেন বলেই তো আপনি স্বৈর শাসকের মতো আপনি প্রশাসক নিয়োগ করলেন। এগুলো তো কোনো নির্বাচিত সরকারের কাজ না। আপনি নির্বাচন দিতে থাকেন না পরপর, সমস্যাটা কোথায়? দেন নাই তো আপনি। এইবার আসেন আরেকটা কথা ভাই বললেন, প্রতিশ্রুতি, এই যে অফিসিয়াল টাইম মেনটেন হইতেছে, ট্রাফিক জ্যাম, ম্যানেজারিয়াল জব। আমি আবারও বলছি, দিস ইজ ম্যানেজারিয়াল জব। এটা রাজনৈতিক দর্শন নয়, পলিসি ম্যাটার নয়। পলিসি ম্যাটার যেগুলো আমি আগে বলছি, আপনার অর্থনৈতিক পলিসি, আপনার ফিনান্সিয়াল পলিসি, আপনার কি বলে এই যে কর্মসংস্থানের পলিসি, এইগুলো হলো পলিসি। এইবার আসেন রাষ্ট্রদর্শন। এইবার আসেন আপনি সুশাসনের কথা বলছেন। যেখানে রাজনীতিবিদ যখন ক্ষমতায় যায় তারা হলো পলিসি মেকার, আর প্রশাসনের কাজ হলো সেটা বাস্তবায়ন করা। প্রশাসন সেটা বাস্তবায়ন করবে। আপনি যান প্রত্যেকটা মন্ত্রণালয়ে, আমি তো মন্ত্রী হই নাই, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, সব মন্ত্রী কি সবচেয়ে বেশি অ্যাডভাইস করে আমলারা, এবং ফাইনালি গাইডেড বাই আমলা হয়ে যায়। তারা এটা তো আগেও আমরা দেখেছি, সেই একই প্রথা এখন সেই একই ধারায় যাব কেন? আচ্ছা, কেন যাইতে হয়? যে সিদ্ধান্তগুলা গ্রহণ করে, পলিসি ম্যাটার হিসেবে যেগুলাকে নেয়, সেগুলা কোনো গ্রহণযোগ্য পলিসি নয়, তাই তারা ওই প্রিভিলেজটা পায়। আপনি দেখেন তো, এরশাদ সরকারের পতন হওয়ার পর রাজনীতিবিদরা ডাস্টবিনে চলে গেছে, আমলারা বহাল তবিয়তে আছে। বেগম খালেদা জিয়া যখন চলে গেলেন, 1/11 আসলো, আমলারা বহাল তবিয়তে আছে। শেখ হাসিনা চলে গেল, আমলারা বহাল তবিয়তে আছে।
এবং আমলাদেরকে সেভ করার জন্য আমরা কাজ করেছি। আমরা 200 আন্দোলন করেছি ইউনূস সরকারের বিরুদ্ধে, একটা রায় দিয়ে চলে গেছে। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আই এম টেলিং অ্যাবাউট দ্য সিনারিও। আবার সংবিধান দেখেন, আপনি সংবিধানের দোহাই দিতেছেন। ভাই বলল নির্বাচনটাই তো সংবিধান মোতাবেক হয় নাই, সংবিধান মোতাবেক নির্বাচন বারবার রিপিট করেছি। 8 মাস আগে যেটা বলছি আমি, সেটা এখনো চলমান। সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন। আপনি দিচ্ছেন ফেব্রুয়ারি, 18 মাস পরে এসে ফেব্রুয়ারি 26-এ। সংবিধানে কোথাও লেখা থেকে যদি দেখাইতে পারেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় সংবিধানের হিসাব মোতাবেক, আমি ভাই টক শোতে আর কোনোদিন আসবো না। তাহলে আপনি করলেন কি? আপনি তো সংবিধানের বাইরে থেকে সংবিধানের দোহাই দিচ্ছেন। আপনি নিজে আইন মানতেছেন না। সংবিধানে বলা হয়েছে জাতির রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু। আমি বঙ্গবন্ধু না, জি আমার সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে বইতে লেখা আছে। সেখানে চুপ্পু সাহেব গিয়ে পড়লেন পার্লামেন্টের অধিবেশনে ভাষণ দেওয়ার সময়, ঘোষক বলেন জিয়াউর রহমান সাহেবকে। পরে দেখলাম ওনাদের মতো দায়িত্বশীল অনেক সাংসদ বলছেন এটাই তো আমাদের সাকসেস, তাকে দিয়ে বলাইতে পারছি। আরে এবার তো পুলিশের রিমান্ডে নিয়েও বাপ ডাকায়, বল আমি তোর বাপ, তাই বলবে। তার মানে কি উনি রিমান্ডে আছেন? অথচ উনি যদি রিমান্ডে এই সরকারের সময় থাকেন, কেন বলা হয় ইউনূস সাহেবের সময় উনি চিকিৎসার জন্য যাইতে পারেন নাই সিঙ্গাপুর? উনি বাইপাস সার্জারি করলেন সিঙ্গাপুর, এখন চিকিৎসা চেক আপ করতে গেলেন লন্ডন। একটার সাথে আরেকটা মেলে। সেই জন্য আমি বলছি, আমরা যদি সংস্কার করতে না পারি, আলটিমেটলি এই যে সংস্কার কথা যেটা আসলো, সংস্কার আপনি যখনই করতে চাইবেন তখনই আপনাকে সেই ওত নেওয়ার কথা ছিল সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আপনি সংশোধন করবেন, আল্লাহর দোহাই কেউ সময় নষ্ট করেন না। পার্লামেন্ট খুব এক্সপেন্সিভ, আমাদের পার্লামেন্ট লক্ষ লক্ষ টাকা খরচ হয় প্রতি মিনিটে। আপনারা যা খুশি তাই পাশ করে ফেলেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমি শেষ করে দিচ্ছি, সংস্কার যদি ফাইনালি না করতে পারেন, দেশ কিন্তু 5 আগস্টের উপরে বসে আছে এবং 5 আগস্টের দিকে আপনি ফেরত যাচ্ছেন। ওই সময় যেখানে ছিলেন সেইখানেই থাকতেছেন, দেখতেছেন তুষ, আগুন নাই, ভিতরে কিন্তু আগুন। ইউনূস সাহেব এসে আগুনের উপরে দাঁড়াইছিল, আর আপনারা নির্বাচনের নামে মনে করছেন একটা লেয়ার পড়ছে, বাট ইনফ্যাক্ট আপনি আগুনের উপরে দাঁড়িয়ে আছেন। তুষ সরে গেলেই কিন্তু আপনি বেকায়দায় পড়ে যেতে পারেন। প্রতিশ্রুতি ভঙ্গ করা সঠিক নয়। গণভোট বাংলাদেশের রাজনীতিতে এখন প্রাসঙ্গিক মনে করেন কিনা, বা বিএনপির সর্বশেষ যে ভাষণ সংসদের সমাপনীতে যেটি গেল, বিএনপির অবস্থান কি সেটি যেটি এখন প্রকাশ পাচ্ছে? না, বিএনপি সংসদের সর্বশেষ যে ভাষণ, সেটা তো সংসদের অধিবেশনটা অত্যন্ত চমৎকারভাবে শেষ হয়েছে। সরকারি দল, বিরোধী দল উভয় পক্ষ গঠনমূলক বক্তব্য দিয়েছেন। আমি আবারও বলছি, আপনারা কি গণভোটের রায় বাস্তবায়ন বলতে যেটা বুঝান, যে মানে জুলাই সনদের আমাদের যে অঙ্গীকারনামা, এই অঙ্গীকারনামাটা বাস্তবায়ন বলেন যে গণভোট হলে আর নোট অফ ডিসেন্টের না, নোট অফ ডিসেন্ট যেটা প্রয়োজনীয়তা থাকে না, নোট অফ ডিসেন্টের প্রয়োজনীয়তা থাকে কি থাকে না সেটা সংসদে আমরা আলোচনা করব। যদি গণভোট আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি 84টা আপনার প্রশ্নে, সেখানে গণভোট হলো 4টা প্রশ্ন। তাহলে 84টা প্রশ্ন দিয়েই গণভোটটা করার দরকার ছিল। আমরা কোনটা চাই কোনটা চাই না, বিএনপিটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা চাই কি না সেভাবেও করতে পারতো। এটা জাস্ট একটা প্যাকেজ ডিল, গণভোট একটা প্যাকেজ ডিল। এটা সরকারেরও ক্ষমতার থেকে মানে চলে যাওয়ার জন্য একটা প্যাকেজ ডিল। এটা আমরা আবারও বলছি যে আমরা যে 84টা বিষয় নিয়ে আমরা স্বাক্ষর করেছি, আমরা প্রত্যেকটাই বাস্তবায়ন করব, এবং সেটা সময় নিয়েই বাস্তবায়ন করব। কোনোটা দ্রুততার সাথে বাস্তবায়ন করব, কোনোটা অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে, এই পর্যায়ের মধ্যে আছে। এখানে কয়েকটা বিষয়, যেমন আপনার বিচার বিভাগের আলাদা সচিবালয়, তারপরে রাষ্ট্রপতির ক্ষমতা, কিছু কিছু ব্যাপার নিয়ে কিছু কিছু দ্বিমত আছে। দেখেন, সবচেয়ে বড় সংস্কার হয়েছে সংবিধানের যে আপনার 70 অনুচ্ছেদের। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী একজন সংসদ সদস্য সে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে, দলের যে কোনো প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিতে পারবে, শুধুমাত্র বাজেট এবং অনাস্থা প্রস্তাব ছাড়া। এটা তো একটা বড় ধরনের, আমরা যে কোনো সিদ্ধান্ত প্রস্তাব যখন আসে, মুলতবি প্রস্তাব যখন আসে, তখন ইচ্ছা করলে কিন্তু আমরা তখন কিন্তু দলের বিপক্ষে গিয়ে আমরা অবস্থান নিতে পারবো, যেটা জনগণের মতো কল্যাণ করবো। এটা একটা বড় ধরনের সংস্কার। সেটি আসলে কি কার্যকর হবে কিনা এটা সংস্কার। একজন এমপি কি পারবে দলের বিরুদ্ধে অবস্থান নিতে 70 অনুচ্ছেদে যদি অনাস্থার ক্ষমতাটা না থাকে?
এমপির হাতে, তাহলে না, এমপি না, অন্য বিষয়ে আর আপনার বিরুদ্ধে অবস্থান এখানে নেবে? এখানে এই সংসদ মাত্র চালু হয়েছে, আমরা এইসব অধিবেশন দেখেছি, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার আলোচনা হয়েছে, অনেক মুলতবির প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, অনেক সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে আমরা এরকম সিদ্ধান্ত কিন্তু প্রস্তাবের একজন পক্ষে রায় সংসদ দিতে পারি। সদস্য কি দলের বিরুদ্ধে ভোট দিয়েছে? এমন তো একটু হয়নি। না, দলের বিরুদ্ধে বলতে আপনি কোনটা বলছেন? দলের বিরুদ্ধে বলতে আপনার দলের মানে যেটা আস্থা অনাস্থা ভোটে, সে দলের বিরুদ্ধে ভোট দিলে তার সদস্যপদ বাতিল, এটা আর একটা বাজেট অধিবেশন সে দল বা এই অধ্যাদেশ নিয়েও তো কেউ বিরুদ্ধে দেয়নি। অধ্যাদেশ নিয়ে বিরোধিতা করার যেটা আপনার অনেক জায়গা আছে, সংসদও আছে। কিন্তু এমন সংসদীয় কি হয়েছে যে কমিটি- অধ্যাদেশ নিয়ে যে বিশেষ কমিটি হয়েছিল সাদাত সেলিম, সেখানে একজন সদস্য আমার জানা মতে তিনি একটি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, তিনি বিএনপিরই দলীয় সদস্য, কিন্তু ভোটের সময় তিনি বিএনপির যে মত বা দলের যে সিদ্ধান্ত সেখানেই ভোট দিয়েছেন। না, সেটা উনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেখানে যে আপনার ওই যে যে অধ্যাদেশগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেখানে পরবর্তীকালে ওনারা হয়তো আলোচনা করে দেখেছেন যে যেটা এখানে তো এই অধ্যাদেশে আমরা যেগুলোতে একমত হয়েছি, এর বাইরেও আমরা বেশ কিছু আলোচনা অধ্যাদেশ শেষ কিন্তু করবো আমরা আজ। পাস আপনাকে অসংখ্য আমরা কিন্তু ধন্যবাদ। এর বাইরেও কিন্তু বেশ কিছু আমরা অধ্যাদেশ কিন্তু আমরা পাস করেছি, আপনাকে- এবং আগামী অধিবেশনে হয়তো আরো অনেকগুলো অধ্যাদেশের কিন্তু আমরা পরিবর্তিত রূপ পরিবর্তন আসবে। হবে। জি, সাদাত সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আলোচনা শেষ করতে চাই যে যেটি সাদাত সেলিম যেখানে শেষ করলেন, যে গণভোট যে রাজনীতিতে যে প্রাসঙ্গিকতা সেটি আসলে বিষয়টা হচ্ছে কি কতটুকু আছে? জানেন, একটা সরকার, নির্বাচিত সরকার দেশে আছে, আমাদেরকে কিন্তু ফিল করতে হবে যে একটা নির্বাচিত সরকার আছে। আমি এই যে অধিবেশনটা শেষ হইলো, এর ফলাফল আমি বাস্তবে রিফ্লেক্ট করার মতো আমি কিছু পাচ্ছি না। সুতরাং আমার কাছে মনে হয় কি জানেন, যে আপনি যেটি সেলিম ভাই আরেকটি বলি যে ভাই, সেটি হচ্ছে সেলিম ভাই যেটি বললেন যে এটা প্যাকেজ ডিল ছিল, মানে যে সরকার ছিল তারও চলে যাওয়ার একটা পথ তৈরি হলো এই গণভোটের মধ্যে দিয়ে, তেমনটি বলছিলেন তিনি। সেটা তো বললামই যে সেটা তো তারা কৌশল দিচ্ছে, তারা এখন বলতেছে। আপনি তো ওগুলো সব মেনে আসছেন। আপনি গণভোটকে ডিনাই করা মানে হচ্ছেই আপনি 70% ভোটারকে সাথে প্রতারণা করা বা তাদের সাথে বিট্রে করা। একটা দেখেন, সব কিছু একটা কস্ট থাকে, এই কস্টটাকে যখন গুরুত্ব দেয় না হলে, এমন আমেরিকান সোলজার যুদ্ধে যাইতে চায় নাই। কারণ কি, তারা কস্টটা খুঁজছে, যে কজ ইজ নট কারেক্ট, কস্টটা কারেক্ট নয়। তা আপনি যে এখন গণভোটটাকে মানতে চান না, জুলাই এই কস্টটা কারেক্ট নয়। যদি এই কারেক্ট না হয় তাহলে মানুষ মানতে চাইবে না, আপনি হয়তো ঠেকায় রাখতে পারেন। তৃতীয় কথা হচ্ছে যে দাবি দেওয়া যে সরকারের সময় আসে না, তখন মনে হয় যে সেই সরকার কি আছে ফিল করে কিনা মানুষ। ইউনূস সরকার যে 18 মাস ছিল, যে দাবি দেওয়া নিয়ে মানুষ আসছিল, আপনি যেভাবেই লোক পাঠান বা যেভাবেই আসুক দাবি দেওয়া, এখন একটা নির্বাচিত সরকার কেউ দাবি দেওয়া নিয়ে আসতেছে না কেন? আমার কাছে ফিলিংসটা এরকম যে আমরা কি এই জায়গায় আছি যে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো রুটিন ওয়ার্ক চলতেছে এবং সেইভাবে চলছে কিনা, এবং অ্যাক্টিভিটিস দেখে আমার কাছে মনে হয় কাণ্ডারিবিহীন কোনো শিপ বোধহয় রওনা দিছে, যে কোথায় গিয়ে ঠেকবে মনে হয় না। এবং সবশেষে বলে দিচ্ছি, যদি আপনি জনগণের প্রতিশ্রুতি বলেন, গণভোট না মানেন, জুলাই সনদ না মানেন, বিষয়টা থেমে গেছে বলে আমার কাছে মনে হয় না। আপনাদেরকে মনে রাখতে হবে থার্ড ল অফ নিউটন, যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। সব ঘটনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কোনোটাই অবহেলা আবু হেনা রাজ্জাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।